স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের 14টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। বাংলাদেশের ঢাকায় বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 31, শিক্ষা উপদেষ্টার ইস্তফার দাবিতে বিক্ষোভ, জখম 40। বাংলাদেশের সচিবালয়ের সামনে ধুন্ধুমার, আবারও জুলাই আন্দোলন শুরু বাংলাদেশে, পড়ুয়া পুলিশ সংঘর্ষে জখম 50। বিপদে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো ভারত সরকার, ঢাকায় পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ ডক্টর, নার্স, আধুনিক সরঞ্জাম। ধ্বংস করে দেবে ভারতের অর্থনীতি, রাশিয়ার তেল নিয়ে ভারতকে এবার সরাসরি হুমকি মার্কিন সেনেটরের। ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মতি, কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকেই ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে 62 বছর পর বিশ্রামে যাচ্ছে ভারতের বায়ুসেনার বিমান মিগ-21। অবশেষে মিগ-21কে অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। এছাড়া ভারতের হাতে এলো উড়ন্ত ট্যাঙ্ক, অ্যাপাচে হেলিকপ্টার এলো আমেরিকা থেকে। বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে যোগী সরকারের ভুল বদল, বাংলাদেশ থেকে আগতদের এবার জমির পাট্টা বিলি করা হচ্ছে উত্তরপ্রদেশে। বিহারের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো 52 লক্ষ নাম, এবার পালা পশ্চিমবঙ্গের, বাদ যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম। অপরদিকে আমাদের পাড়া আমাদের সমাধান, নতুন প্রকল্প মমতা ব্যানার্জির। মমতার নয়া প্রকল্পে 8,000 কোটি টাকা বরাদ্দ, চালু হচ্ছে 2রা অগস্ট থেকে। ধর্মতলায় 21শে জুলাই সভায় না গিয়ে বাড়িতেই বসে জুয়ার আসর তৃণমূল নেতার, 8 সঙ্গী সহ ধৃত, গ্রেপ্তার, উদ্ধার 2 লক্ষ টাকা। সরগরম বঙ্গ রাজনীতি। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে। নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। লাইক, শেয়ার করে সাপোর্ট বজায় রাখবেন। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 31, শিক্ষা উপদেষ্টার ইস্তফার দাবিতে চরম বিক্ষোভ বাংলাদেশ জুড়ে, জখম 40। রাজধানী ঢাকার স্কুলে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেল। মঙ্গলবার মোট 31 জনের মৃত্যুর খবর জানিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। পাশাপাশি আহতের সংখ্যা 165। মৃতদের মধ্যে 25 জন পড়ুয়া, তাদের অধিকাংশের বয়স 12 বছরের মধ্যে। এছাড়া বায়ুসেনার বিমানের 2 পাইলট এবং 2 জন শিক্ষকও রয়েছেন মৃতদের তালিকায়। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা অনেক বেশি, সংখ্যাটা প্রায় 150 বলে দাবি করা হচ্ছে। যদিও এই সমস্ত গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। এরই মধ্যে এদিন বিকেলে পড়ুয়া এবং পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় ঢাকার সচিবালয়। এই ঘটনায় জখম হয়েছেন 40 জন ছাত্রছাত্রী। সোমবার দুপুর 1টা নাগাদ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ে বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমান FT-7। এদিন ঘটনাস্থলে গিয়ে অভিভাবক পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পরে তত্ত্বাবধায়ক সরকারের 3 উপদেষ্টা এবং সরকারের পদস্থ আধিকারিকরা। তাদের কলেজের মধ্যে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। এদিন সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে পড়ুয়া অভিভাবকরা জড়ো হন। তারা মৃত আহতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি তোলেন। সেই সঙ্গে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার, পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করায় সেনাবাহিনীকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হন। এদিন সকাল 10টা নাগাদ ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, শিক্ষা আইন উপদেষ্টা শিয়ার আবরার এবং আসিফ নজরুল ঘটনাস্থলে পরিদর্শনে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 3 উপদেষ্টাকে ঘিরে ধরেন পড়ুয়ারা। অফিসের ভেতর থেকে নজরুল বলেন, পড়ুয়াদের দাবির যুক্তি রয়েছে, সরকার তাদের সমস্ত দাবি মেনে নেবে। তবে আশ্বাসের পরও বিক্ষোভ থামেনি। পরে কঠোর নিরাপত্তায় তাদের বের করে নিয়ে আসে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের তরফে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে। মৃত এবং আহতদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকার, সেনাবাহিনী, হাসপাতাল, স্কুল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সচিবালয়। শতাধিক পড়ুয়া সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে পড়ুয়ারা। পাল্টা টিয়ার গ্যাসের সেল এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। 2 পক্ষের সংঘর্ষে অন্তত 40 জন পড়ুয়া জখম হয়েছে। বাংলাদেশের চরম সংকটে আবারও প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো ভারত। ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, সরঞ্জাম, আধুনিক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত সরকার। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখনও পর্যন্ত চিকিৎসা চলছে, তাদের সাহায্য করবার জন্য এবার ভারত থেকে বিশেষজ্ঞ ডক্টর, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য আধুনিক
সরঞ্জাম পাঠাচ্ছে ভারত সরকার। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র এদিন জানিয়েছে, আমরা আশা করছি বিশেষজ্ঞ কিছু চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করবার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তারা নার্সদের একটি টিম নিয়ে মঙ্গলবার ঢাকায় পৌঁছে যাবেন। তিনি আরও বলেন, পাঠানো হচ্ছে আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক বাংলাদেশে পাঠাবে ভারত সরকার। জানা যাচ্ছে, এই দুর্ঘটনার কিছুক্ষণ পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বত্রভাবে সাহায্য করবে বাংলাদেশকে সে কথা তিনি জানিয়ে দেন। সোমবার সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন, জানিয়ে দেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে রয়েছে, সব ধরনের সমর্থন সহায়তা দেবে ভারত সরকার। যেই সমস্ত পড়ুয়াদের অবস্থা অত্যন্ত সংকটজনক, দরকার পড়লে তাদেরকে ভারতে এনে আধুনিক চিকিৎসা দেবে ভারত সরকার। অর্থনীতি ধ্বংস করে দেব, রাশিয়ার তেল নিয়ে ভারতকে হুমকি মার্কিন সেনেটরের। সস্তায় রাশিয়া থেকে তেল কিনলে চাপবে এবার চড়া শুল্কের বোঝা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিলেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। এমনকি চীন এবং ব্রাজিলের নাম করেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তার সাফ কথা, ইউক্রেনের সঙ্গে সংঘাত চালিয়ে যেতে ওই তেল বিক্রির টাকায় সাহায্য করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এর আগে ভারত এবং চীনের পণ্যের ওপর 500% শুল্ক চাপানোর প্রস্তাব দিয়ে বিল পাস করাতে সরব হয়েছিলেন গ্রাহাম। মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সেনেটর দাবি করেছেন, মস্কোর 80% খনিজ তেল তাদের বাণিজ্য বন্ধু ভারত, চীন, ব্রাজিল কিনে নিচ্ছে। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, তোমরা যদি রাশিয়ার সস্তা তেল কেনা বন্ধ না করো তাহলে আমরা তোমাদের অর্থনীতিটাকেই পুরো ধ্বংস করে দেব। শুধু আমেরিকা নয়, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও ওই যাবতীয় চাপের কাছে নতি স্বীকার না করে এদিনই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে দিল্লি। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে পশ্চিমী দুনিয়ার এই লাগাতার হুঁশিয়ারির প্রেক্ষিতে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়ে দিয়েছেন, দেশবাসীর জ্বালানির চাহিদা পূরণকে নিশ্চিত করাই ভারত সরকারের প্রধান লক্ষ্য। আর এর জন্য যা যা করণীয় করবে ভারত সরকার। পাশাপাশি পশ্চিমী দেশগুলিকে কটাক্ষ করে তার মন্তব্য, দুমুখ নীতি নিয়ে চলা যায় না। ইউরোপের নিজস্ব সমস্যা রয়েছে জানি, কিন্তু ভুললে চলবে না বাকি বিশ্ব নিজেদের সংকটের সঙ্গে লড়াই করছে। অপরদিকে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার। আজকেই ব্রিটেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হবে একাধিক চুক্তি। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিতে মঙ্গলবার সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সমস্ত কিছু ঠিকঠাক চললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লন্ডন সফরের সময় 24 জুলাই সই হতে চলেছে ওই চুক্তি। বুধবারে ব্রিটেন এবং মালদ্বীপে 4 দিনের সফরের জন্য রওনা দিচ্ছেন নরেন্দ্র মোদী। সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। ভারত এবং ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ভারত যেই সমস্ত জিনিস ব্রিটেনে রপ্তানি করে তার ওপর শুল্ক কমবে। ব্রিটেনের চামড়াজাত জিনিস, কাপড়, জুতো, খেলনা, সামুদ্রিক পণ্য, দামি জহরত, গয়না রপ্তানি করে ভারত। এই চুক্তি কার্যকর হলে ওই জিনিসগুলি ব্রিটেনে আরও সস্তা হবে। অন্যদিকে ব্রিটেন থেকে আমদানি করা স্কচ, হুইস্কি, জিন, জাগুয়ার এবং ল্যান্ড রোভারের মতো গাড়ি, মেডিকেল যন্ত্র, প্রসাধনী, চকোলেট, নরম পানীয় সস্তা হবে ভারতে। 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ঢাকায় ক্লাস চলাকালীন স্কুলের ওপরে ভেঙে পড়েছে বাংলাদেশের যুদ্ধবিমান, মৃত্যু হয়েছে একাধিক পড়ুয়ার। তার মাঝে বড় সিদ্ধান্ত ভারতীয় বায়ুসেনা থেকে এবার বহু পুরনো যুদ্ধবিমান MiG-21 বিদায় নিচ্ছে সেপ্টেম্বর মাস থেকেই। দাবি উঠেছিল গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে, অবশেষে অবসরে যাচ্ছে MiG-21। আড়ালে আবডালে বর্তমানে যাকে অনেকেই বলতেন উড়ন্ত কফিন, কারণ বিগত কয়েক বছরে বেশ বহু দুর্ঘটনার শিকার হয়েছে ওই যুদ্ধবিমানটি ভারতে। ফলে বারে বারে বীর সন্তানদের হারিয়েছে ভারত। তবে এবার আনুষ্ঠানিকভাবে ওই বিমানটিকে অবসর দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। আগামী 19 সেপ্টেম্বর চণ্ডীগড় বিমান ঘাঁটিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে MiG-21 যুদ্ধবিমানকে বিদায় জানানো হচ্ছে। উল্লেখ্য বিষয় হলো 1965 এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ সহ পরবর্তী একাধিক যুদ্ধে MiG-21 এর ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তবে বর্তমানে আধুনিক বিমানের সামনে এর পুরনো প্রযুক্তির টেকসই না হয় বহর থেকে এবার বাতিল হচ্ছে বুড়ো এই ঘোড়া। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভারতীয় বিমান বাহিনী এখন রাফাল, তেজস, সুখোইয়ের মতো আধুনিক বিমানের ওপর জোর দিয়েছে। উল্টো দিকে আধুনিক যুদ্ধের চাহিদা পূরণে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশের প্রথম সুপারসনিক জেট বিমানটি। সূত্রের খবর, MiG-21 এর পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস
তেজস যুদ্ধবিমানকে বায়ুসেনার বহরে আনা হচ্ছে, যা সেনার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতাকেও প্রদর্শিত করবে। এছাড়াও এদিন ভারতের বায়ুসেনার হাতে এলো অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার সকালে মার্কিন মুলুক থেকে আমেরিকা থেকে হিন্দন এয়ারবেসে উড়ে এলো উড়ন্ত ট্যাঙ্ক নামে পরিচিত অত্যাধুনিক হেলিকপ্টারগুলি। মোট 6টি হেলিকপ্টারের মধ্যে প্রাথমিকভাবে 3টি হেলিকপ্টার ভারতের হাতে এসে পৌঁছলো। পরে ধাপে ধাপে বাকি 3টি AH-64E অ্যাটাক হেলিকপ্টার হাতে পাবে ভারত। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর ভারতীয় বায়ুসেনার হাতে ওই অ্যাটাক হেলিকপ্টারগুলি তুলে দেওয়া হবে। সূত্রের খবর, যোধপুরে মোতায়েন হবে কপ্টারগুলি। এই অত্যাধুনিক কপ্টারগুলি হাতে আসায় পাকিস্তান সীমান্তে ভারতের শক্তি আরও বাড়বে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে দেই, 2015 সালে 6টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার জন্য আমেরিকার সঙ্গে $600 মিলিয়ন চুক্তি করে নয়াদিল্লি। তখন ওয়াশিংটনের তরফে জানানো হয়েছিল 2024 সালের মে-জুন মাসের মধ্যে ভারত পাবে ওই অত্যাধুনিক কপ্টারগুলি। যদিও গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি একাধিক কারণে পিছিয়ে যায় অ্যাপাচে কপ্টার ডেলিভারির দিন। অবশেষে নির্ধারিত সময়ের প্রায় 15 মাস পর ভারতের হাতে এলো 3টি অ্যাপাচে AH-64E অ্যাটাক অত্যাধুনিক হেলিকপ্টার। অন্যদিকে ভারতের বিজেপি শাসিত রাজ্য যোগী রাজ্য উত্তরপ্রদেশে ভুল বদল। বাংলাদেশ থেকে আগতদের এবার জমির পাট্টা বিলি যোগী সরকারের। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, এমন তকমা দেওয়ার প্রবণতা শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অঘোষিতভাবে চলছে বাঙালি খেদা অভিযান। তা নিয়ে উত্তাল বাংলা রাজনীতি গর্জন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে বিষয়টি নিয়ে প্রবল ব্যাকফুটে বিজেপি, এমনকি বিষয়টি নিয়ে দ্বিধা বিভক্ত গেরুয়া শিবির। এরই মধ্যে ভুল বদল যোগী আদিত্যনাথের। সোমবার উত্তরপ্রদেশে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ঘোষণা করা হয়েছে পূর্ব পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের আর অনুপ্রবেশকারী কিংবা অনাগরিক তকমা দেবে না যোগী সরকার। বরং ধর্মীয় অত্যাচারের কারণে যারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে বাধ্য হয়েছেন এবং উত্তরপ্রদেশে বহু বছর ধরে বসবাস করছেন, এবার তাদের জমি বাড়ির অধিকার দেবে যোগী সরকার। তারা পাবেন জমি বাড়ির দলিল এবং পাট্টা। একথা ঘোষণার পাশাপাশি যোগী আদিত্যনাথ এদিন স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা বাঙালিদের সম্মানের জীবন উপহার দেওয়া হবে। এতদিন ওই কাজটি করা যায়নি, এবার সেই ভুল সংশোধন করা হবে। উল্লেখ্য, 6 এবং 7-এর দশকে বাংলাদেশ থেকে আসা মানুষ আশ্রয় নিয়েছিল উত্তরপ্রদেশের রামপুর, বিজনোর, লখিমপুর, খেড়ি, পিলিভিটে এলাকায়। একইভাবে আবার পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা কর্মসূত্রে বহুকাল ধরে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন, যাদের সঙ্গে বাংলাদেশের বর্তমানে কোনো সম্পর্ক নেই। কিন্তু উভয় পক্ষকে বিভিন্ন সময় একই সুরে হেনস্থা করা হয়েছে যোগী রাজ্যে। এখনও পর্যন্ত কোনো বৈধ জমি বাড়ির কাগজপত্র নথি প্রদান করা হয়নি তাদের। এবার সেই সমস্ত মানুষদের, নাগরিকদের নিয়ে বড় সিদ্ধান্ত যোগী সরকারের। সামনেই নির্বাচন বিহারের ভোটার তালিকা থেকে 52 লক্ষ নাম বাদ। এবার পালা পশ্চিমবঙ্গের। বিধানসভা ভোটের আগে কেন বড় পদক্ষেপ, ব্যাখ্যা দিল কমিশন। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়ল 52 লক্ষ ভোটারের নাম। মঙ্গলবার এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকায় মৃত স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে বলে কমিশন জানিয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা করতে গিয়ে আগেই বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তুলে জানিয়েছিলেন 40 লক্ষ ভোটারের নাম বাদ পড়বে পড়শি রাজ্য বিহারের ভোটার তালিকা থেকে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে একই কায়দায় কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে বলে অভিযোগ তুলেছেন তিনি। বস্তুত বিহারের ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের ক্ষেত্রে কমিশনের ঘোষণা মমতার দাবিকেও ছাপিয়ে গিয়েছে। কমিশন মঙ্গলবার জানিয়েছে, আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, সকল যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। এই ক্ষেত্রে সংবিধানের 324 অনুচ্ছেদে উল্লেখিত ক্ষমতা এবং এখতিয়ারের উল্লেখ করে কমিশনের যুক্তি, গোটা প্রক্রিয়াটি একটি সুসংহত এবং সাংবিধানিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। 17 জুলাই শীর্ষ আদালতের তরফে নির্বাচন কমিশনকে SIR 2025-এর উদ্দেশ্যে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সেগুলি বিবেচনা করা হবে না। কমিশনের দাবি, আধার কার্ড আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি নিবিড় ভোটার লিস্ট সমীক্ষা পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না বলেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে এরপরে পালা হচ্ছে বিহারের পরে পালা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের পাড়া আমাদের সমাধান। মমতার নয়া প্রকল্পে 8,000 কোটি বরাদ্দ চালু হচ্ছে 2রা আগস্ট থেকে।
সরাসরি অফিসে ছুটতে হবে না কাউকে, বরং সরকারি কর্মী আধিকারিকরা পৌঁছে যাবেন আপনার এলাকায়। আগামী 2রা অগস্ট থেকে রাজ্য জুড়ে চালু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এর আওতায় রাজ্যের 80,000 বুথের বাসিন্দাদের একেবারে ছোটোখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক করেই ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। তিনি জানিয়েছেন, এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে 8,000 কোটি টাকা। বুথ পিছু বরাদ্দ হচ্ছে 10 লক্ষ টাকা করে। উল্লেখযোগ্য বিষয় হলো, কোন কাজের জন্য কিভাবে এই 10 লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারা একজোট হয়ে ঠিক করবেন। এমন উদ্যোগ দেশের আর কোনো রাজ্যে এখনো পর্যন্ত নেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাড়ার রাস্তা, নলকূপ বা বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে স্কুল বাড়ি, আইসিডিএস কেন্দ্রের ছাদ, প্রাচীর নির্মাণ, মেরামতির মতো ছোট ছোট সমস্যার সমাধান হবে এই কর্মসূচির মাধ্যমে। পাশাপাশি অবস্থিত 3টি বুথ এলাকার বাসিন্দাদের মধ্যে একটি করে শিবির করা হবে। সরাসরি সেখানে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। তারা মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন, সমাধান হবে চট জলদি। রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে 2 মাস ধরে। আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে থাকবে দুয়ারে সরকারের ডেস্ক। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তাদের সুবিধে প্রদান সহ আগের দুয়ারে সরকারের যে 10% পরিষেবা প্রদান বাকি রয়েছে তা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে বলে জানা গিয়েছে। 21শে জুলাই ধর্মতলায় মমতার সভায় না গিয়ে বাড়িতেই জুয়ার আসর তৃণমূল নেতার। 8 সঙ্গী সহ ধৃত, উদ্ধার 2 লক্ষ টাকা। সরগরম বহরমপুর রাজনীতি। বাড়িতেই চলত জুয়ার আসর। ওই অভিযোগে বহরমপুর থেকে গ্রেপ্তার হলেন তৃণমূল অঞ্চল সভাপতি। জুয়ার বোর্ড থেকে উদ্ধার হয়েছে 2 লক্ষ টাকা। ধৃত বলাই দত্ত বহরমপুরের মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। 21শে জুলাই অনুগামী নেতাকর্মীদের সহিত সমাবেশে কলকাতায় পাঠিয়ে নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন তিনি। অভিযোগ, বানজেটিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে প্রায় জুয়ার আসর বসত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় সেখানে হানা দেয় বহরমপুর থানার পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতাসহ 8 জনকে। পুলিশ মঙ্গলবার ধৃতদের মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কেমন থাকবে বাংলার আবহাওয়া, এক নজরে সর্বশেষ ওয়েদার রিপোর্টটি দেখে নেব আমরা। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত চলবে। পরবর্তী 24 ঘন্টা বৃহস্পতিবার 24 জুলাই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 জুলাই দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোনো জেলাতে নেই। হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।